সরকারি কন্ট্রাক্ট পাওয়া মানেই কি সবচেয়ে কম দামে বিড করা? ব্যাপারটা কিন্তু এতটা সোজা সাপটা না। আজকের এই আলোচনায় আমরা সরকারি ক্রয় প্রক্রিয়ার কিছু জটিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম একেবারে সহজ করে বোঝার চেষ্টা করব। এই নিয়মগুলো পাবলিক প্রকিউরমেন্ট রুলসের বিভিন্ন তফসিল বা শিডিউলে দেওয়া আছে, আর এগুলো জানলে পুরো প্রক্রিয়াটা বোঝা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো সরকারি কন্ট্রাক্ট পাওয়ার গোপন সূত্রটা আসলে কি? এই প্রশ্নটাই সবার মাথায় ঘোরে, তাই না? বাইরে থেকে দেখলে পুরো প্রক্রিয়াটা বেশ জটিল মনে হতে পারে, কিন্তু এর ভেতরে কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে যেগুলো একবার বুঝে ফেলতে পারলেই খেলাটা অনেকটাই সহজ হয়ে যায়। চলুন সেই নিয়মগুলোই এক এক করে দেখে নেওয়া যাক। চলুন প্রথমেই একটা খুব কমন সিনারিও নিয়ে কথা বলা যাক, সর্বনিম্ন দরের উভয় সংকট। মানে যখন কোনো একটা বিড এতটাই কম দামের হয় যে বিশ্বাস করতেই কষ্ট হয়, তখন কি করা হয়? তফসিল 18 আমাদের ঠিক এই ব্যাপারে একটা পরিষ্কার ধারণা দেয়। এই ধরনের দরপত্রকে বলা হয় এসএলটি, অর্থাৎ সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার। নামটা শুনলেই কিন্তু একটা খটকা লাগে, তাই না? মানে এমন একটা দামের অফার জানিয়ে সন্দেহ জাগে যে এই টাকায় আসলেই কাজটা ঠিকমতো করা সম্ভব। তো এই নিয়মটা আনার মূল কারণই হল সরকারি প্রকল্পের কোয়ালিটি নিশ্চিত করা, যাতে কেউ কম দাম দেখিয়ে নিম্নমানের কাজ করে পার পেয়ে না যায়। তাহলে প্রশ্ন হল, এই ধরনের ঝুঁকিপূর্ণ বিটগুলো কিভাবে খুঁজে বের করা হয়? এর জন্য কিন্তু একটা বেশ সোজাসাপটা গাণিতিক ফর্মুলা আছে, যা অনেকটা সেফটি চেকের মতো কাজ করে। দেখুন, এখানে 3টা সহজ ধাপ আছে। প্রথমে, যতগুলো গ্রহণযোগ্য দরপত্র জমা পড়েছে সেগুলোর একটা অ্যাভারেজ বা গড় দাম বের করা হয়। এরপর সেই গড় থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি মাপা হয়, আর সব শেষে একটা থ্রেশহোল্ড বা প্রান্তিক মান ঠিক করা হয়। আর যে দরপত্রগুলো এর নিচে চলে যায় সেগুলোকে আলাদা করে চিহ্নিত করা হয়। চলুন একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন 3টা কোম্পানি বিড করেছে, তাদের গড়মূল্য হল 1,31,00,000 টাকা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হল 6 লক্ষ টাকা। এখন ফর্মুলা অনুযায়ী গড় থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাদ দিলেই আমরা এসএলটি থ্রেশহোল্ডটা পেয়ে যাই, যা এখানে 1,25,00,000 টাকা। যেহেতু কোম্পানি কর দর ঠিক এই থ্রেশহোল্ডের সমান, তাই তাদের বিডটাকে এসএলটি হিসেবে ফ্ল্যাগ করা হবে এবং আরও গভীরভাবে খতিয়ে দেখা হবে। শুধু কম দামে কন্ট্রাক্ট দিলেই তো হলো না, কাজটাও তো ভালো হতে হবে, তাই না? আর ভালো কাজের জন্য দরকার সঠিক মানুষ, সঠিক বিশেষজ্ঞ। ঠিক এখানেই চলে আসে তফসিল 19-এর ভূমিকা। এই তফসিলটা একটা প্রকল্পের জন্য প্রয়োজনীয় পরামর্শক বা কনসালটেন্ট নিয়োগের ব্যাপারে পরিষ্কার নির্দেশিকা দেয়। তফসিল 19 কিন্তু ঠিক এই কাজটাই করে। এখানে পরামর্শকদের খুব সহজভাবে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। যেমন জুনিয়র কনসালটেন্ট এবং সিনিয়র কনসালটেন্ট। এর ফলে ক্রয়কারী সংস্থা খুব সহজেই বুঝতে পারে যে একটা নির্দিষ্ট কাজের জন্য তাদের ঠিক কোন লেভেলের এক্সপার্ট প্রয়োজন। তবে একটা বিশেষ ক্ষেত্রে নিয়মগুলো কিন্তু আরও কড়া। ধরুন, কোনো বর্তমান সরকারি কর্মকর্তাকেই পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত এড়ানোর জন্য কিছু কঠোর নিয়ম মানা বাধ্যতামূলক। যেমন ওই কর্মকর্তাকে অবশ্যই বেতনবিহীন ছুটিতে থাকতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছুটিতে যাওয়ার ঠিক আগে তিনি যে সংস্থায় কাজ করতেন সেই সংস্থা তাকে নিয়োগ দিতে পারবে না। এতক্ষণ তো আমরা নানান হিসাব নিকাশ আর পদ্ধতির কথা বললাম, কিন্তু এই সব কিছুর পেছনে একটা মূল ভিত্তি কাজ করে, আর সেটা হল নৈতিকতা আর ন্যায্যতা। তফসিল 20-তে যে কোড অফ এথিক্স বা নৈতিকতার সংহিতার কথা বলা হয়েছে, সেটাই হল সেই ভিত্তি যা সবাইকে মেনে চলতেই হবে। এই কোড অফ এথিক্সের মূল কথাটা যদি এক লাইনে বলতে হয়, তাহলে সেটা হল এই উক্তিটি। এর মানে হল সরকারি ক্রয়ের সাথে জড়িত সব লেনদেনে সততার কোনো বিকল্প নেই, এটাই শেষ কথা। এখন প্রশ্ন হল, কোনটা নৈতিক আর কোনটা নয়? এই কোড অফ এথিক্স কিন্তু একটা পরিষ্কার গাইডলাইন দিয়ে দিয়েছে। যেমন ছোটখাটো উপহার, ধরুন ডায়েরি বা কলম, দেওয়া যেতে পারে, কিন্তু শর্ত হল এর দাম 5,000 টাকার বেশি হওয়া যাবে না, এবং এই উপহারের কারণে যেন কোনো ধরনের বাধ্যবাধকতা তৈরি না হয়। আর কোন কাজগুলো করা একদমই মানা, সেই তালিকাটাও কিন্তু বেশ বড়। যেমন কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য দাওয়াত দেওয়া বা আপ্যায়ন করা, গোপন তথ্য ব্যবহার করে ব্যক্তিগত লাভ করা, কিংবা যে কোনো ধরনের দুর্নীতি বা প্রতারণার আশ্রয় নেওয়া, এগুলো কঠোরভাবে নিষিদ্ধ। মূল লক্ষ্য একটাই, পুরো প্রক্রিয়াটাকে যে কোনো অন্যায় প্রভাব থেকে মুক্ত রাখা। তো এত সব নিয়মকানুন, তফসিল 18, 19, 20 সব মিলিয়ে আমরা আসলে কি বুঝলাম? মূল বিষয়টা কি? দেখুন, এই নিয়মগুলো কিন্তু শুধু কাগজপত্রের জটিলতা বাড়ানোর জন্য তৈরি হয়নি।
এগুলোর আসল উদ্দেশ্য হল একটা স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে জনগণের টাকা যেন বিচক্ষণতার সাথে খরচ হয়, প্রকল্পের মান যেন ভালো হয়, আর পুরো প্রক্রিয়াটা সবার জন্য ন্যায্য থাকে। তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, একটা ন্যায্য ক্রয় নিশ্চিত করতে কোনটা বেশি জরুরি? একদম নিখুঁতভাবে হিসাব করা দরপত্রের দাম, নাকি সব পরিস্থিতিতে অটুট থাকা নৈতিক আচরণ? হয়তো দুটোই একে অপরের পরিপূরক। ব্যাপারটা নিয়ে ভাবা যেতেই পারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।